চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। সোমবার অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে টেলিফোনে এ কথা বলেন তিনি। ফোনালাপে দুই পক্ষই ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষায় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন। একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জ্যাক সুলিভান। বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রফেসর ইউনূসকে ধন্যবাদ জানান তিনি। আগামী দিনে বাংলাদেশের সব চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে বলেন তিনি। অধিকার আদায়ের জন্য মানুষ প্রয়োজনে 5ই আগস্টের মতো ঐক্যবদ্ধ হয়ে আবারও রাজপথে নামবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেলে ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে জনসভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা ভারত থেকে অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। হিন্দু সম্প্রদায়ের মানুষ যে সৌহার্দ্য সম্প্রীতির মধ্যে রয়েছে সেটি ভারতেও নেই বলে দাবি করেন তিনি। আওয়ামী লীগের মতো স্বৈরাচারদের রুখে দিতে সজাগ থাকার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, হাসিনা সরকার 15 বছর ধরে বৈষম্য করেছে। ছাত্রদের আন্দোলনের কারণে হাসিনা পালিয়ে গেছে, তবে তিনি এখনো ফিরে আসার ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। রাস্তায় নামতে অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য, ভাতের অধিকার টানার জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য, সামাজিক মর্যাদা পাওয়ার জন্য। সবকিছু বন্ধ করে দিয়ে রাতের অন্ধকারে সংস্কারের মাস্টার প্ল্যান করলে তা দেশের জনগণের কাছে বিশ্বাসযোগ্য হবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে অন্তর্বর্তী সরকার যাই করবে তা অন্তত ফ্যাসিস্ট হাসিনা সরকারের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হবে না বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। সোমবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। বলেন, দ্রুত সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ছিল জনগণের, কিন্তু কোন কোন উপদেষ্টা বলছেন নির্বাচনের এত তাড়া কেন। এমন কথার প্রেক্ষিতে বিএনপির এই নেতা বলেন, দ্রুত নির্বাচন না হলে ষড়যন্ত্র বাড়বে। জনগণের মধ্যে প্রশ্ন ওঠাও স্বাভাবিক। প্রশাসনের সমন্বয় না থাকার কারণে এখনো দেশের আইন শৃঙ্খলা ঠিক হয়নি, এমন অভিযোগ করে রিজভী বলেন, শেখ হাসিনা ও ভারতের ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন কোন উপদেষ্টা বলছেন যে এত তাড়া কিসের, তো এত তাড়া তো নয়। শেখ হাসিনা অনেক লম্বা করেছেন, 15 বছর লাগিয়েছে। আপনারা যদি তাদের সাথে আরো অনেক বছর যোগ করতে চান, তাহলে তো জনগণের মধ্যে প্রশ্নটা দেখা দেবে যে পার্থক্যটা কোথায়। শেখ হাসিনা স্বাধীনতার চেতনার কথা বলে বাংলাদেশকে অন্য দেশের কাছে ইজারা দিয়েছিল বলে অভিযোগ করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার রাতে রংপুরের পাগলাপীর বাজারে আয়োজিত সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, আওয়ামী লীগ সরকার শাসনের নামে দেশকে শ্মশানে পরিণত করেছে। যারা একসময় সংখ্যালঘুদের জায়গা জমি ছিনিয়ে নিয়েছিল তারাই এখন সংখ্যালঘু অত্যাচারের অপপ্রচার চালাচ্ছে বলে দাবি তার। আওয়ামী লীগ ছাড়াও মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার জামাত নেতাকর্মীদের নির্যাতন করেছে বলে অভিযোগ করেন দলটির আমির। এরা যখন ক্ষমতায় থাকে তখন কত ক্ষমতার গরমে মানুষের ক্ষতি করে, আর ক্ষমতা থেকে যখন পালায় যায় তখন দেশকে অস্থির করার জন্য চেষ্টা করে। প্রতি মুহূর্তে তারা ষড়যন্ত্র করার চেষ্টা করে। 15.5 বছর শাসন করে নাই, 15.5 বছর বাংলাদেশকে শ্মশানে পরিণত করে। ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে যেন এক মৃত্যু ফাঁদ। কুয়াশার মাঝেও চালকদের বেপরোয়া গতিতে ঘটছে দুর্ঘটনা। একমুখী রাস্তায় ধীরগতির বা থেমে থাকা যানবাহনে পেছন থেকে ধাক্কা দিচ্ছে দ্রুত গতির বাস ট্রাক। এক্সপ্রেসওয়েতে গত 1 বছরে 63টি দুর্ঘটনার 10টি ঘটেছে গত 2 দিনে। মৃত্যু হয়েছে 2 জনের। এমন পরিস্থিতিতে ঘন কুয়াশায় প্রয়োজনে যান চলাচল বন্ধ রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। গেল 2 দিনে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার মাঝে একাধিক স্থানে অন্তত 10টি দুর্ঘটনা ঘটে। 2 জনের প্রাণহানি সহ আহত হয় 10 জন। সবগুলো দুর্ঘটনার ধরন প্রায় একরকম।
ঘন কুয়াশায় দেখতে না পেয়ে সড়কের ধীর গতির বা থেমে থাকা গাড়িতে পেছন থেকে ধাক্কা দেয় অন্য গাড়ি। গাড়ি চালাইতে হলে আপনার হেডলাইট, ইমার্জেন্সি লাইট এগুলোর ব্যবহার ভালো করে জানতে হবে। না জানা কুয়াশার মধ্যে গাড়ি বের করে চালানোর কোনো অর্থই হয় না। কুয়াশা বেশি ঘন হলে সড়ক বাতি বা হেডলাইটও কাজ হয় না। তবে চালকদের দাবি, অতিরিক্ত গতি নয়, পর্যাপ্ত সড়ক বাতি না থাকাতেই কুয়াশায় থেমে থাকা গাড়ি দেখতে না পেয়ে দুর্ঘটনা। ঘন কুয়াশা হলে লাইনে সমস্যা হয় আর কি, রাস্তায় দাগ ছাড়া দেখতে সমস্যা আর কি। কুয়াশা ঢাকা থেকে পড়ে তো এই জন্য দুর্ঘটনার মোকাবিলা হইতে হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস বলছে, ট্রাফিক আইন অমান্য করে চালকের বেপরোয়া গতি, কুয়াশায় গাড়ি চালানোর নিয়ম না মানা এবং অদক্ষতার কারণেই দুর্ঘটনা। শীতের মধ্যে কিন্তু কুয়াশা হচ্ছে এবং জায়গায় জায়গায় কিন্তু ফাঁকা জায়গা থাকার কারণে এই গাড়িগুলোকে এই কুয়াশার মধ্যে তারা এই কিছুটা যে গতির নিয়ন্ত্রণ অবস্থায় গাড়ি চলাচল করবে তা না, তারা এই নিয়ন্ত্রণহীন অবস্থায় চালানোর কারণে কিন্তু দুর্ঘটনা করছে। ট্রাফিক রুলস মেনে চলতে হবে, ঘন কুয়াশায় নিয়ন্ত্রিতভাবে গাড়ি চালাতে হবে, সড়ক বাতিগুলো অনুসরণ করতে হবে, ওভারটেকিং যত্রতত্র করা যাবে না, তাহলেই এই ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব। ঘন কুয়াশায় পরিস্থিতি অনুকূলে না থাকলে সাময়িক সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধের পরামর্শ সড়ক ও জনপথ বিভাগের। ড্রাইভারদের দৃষ্টিসীমাটা দেখা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা টোল প্লাজার আগেই কিন্তু অনেক ক্ষেত্রে গাড়ি চলাচল বন্ধ রাখি একটা সাময়িক সময়ের জন্য, যাতে গাড়ি এসে কোনো দুর্ঘটনায় না পতিত হয়। ফায়ার সার্ভিস বলছে, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে গত 1 বছরে 63টি দুর্ঘটনায় 16 জনের মৃত্যু হয়েছে, আহত 80 জন। এর মধ্যে গত 2 দিনে 10টি দুর্ঘটনায় 2 জনের প্রাণহানি আর আহত 10 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সকাল 6টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে জাহানাবাদ এক্সপ্রেস। সকাল 9:45 ঢাকার কমলাপুরে পৌঁছানোর কথা রয়েছে ট্রেনটি। প্রথমবারের মতো খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় যাবে নতুন এই ট্রেন। পদ্মা সেতু হয়ে নতুন রেলপথ নির্মাণের ফলে ঢাকা খুলনা ট্রেন যাত্রার দূরত্ব কমেছে 212 কিলোমিটার। নতুন ট্রেনে ঢাকা থেকে খুলনায় পৌঁছানো যাবে মাত্র 4.25 ঘন্টায়। নতুন এই রুটে দূরত্ব কমায় ভাড়াও কমিয়েছে কর্তৃপক্ষ। দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন এই রুটে ট্রেন চলাচলে আনন্দিত দক্ষিণাঞ্চলের মানুষ। জাহানাবাদ এক্সপ্রেসে আসন সংখ্যা 768টি এবং বগি রয়েছে 12টি। সোমবার বাদে বাকি 6 দিন চলবে এই ট্রেনটি। যেমনটি শুনছিলেন, সকাল 6টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসেছে জাহানাবাদ এক্সপ্রেস। খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় আসছে নতুন এই ট্রেনটি। এ নিয়ে আরো জানাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। খালেদ, এই রুটে ট্রেন চালু হয় যাত্রীদের কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে? তাদের আসলে কি কি সুবিধা তারা পেতে যাচ্ছে? দেখুন, পদ্মা সেতু হয়ে রেল চলাচল এটি কিন্তু ওই অঞ্চলের মানুষ এবং ঢাকা বাসী সবার জন্য মোটামুটি বলা যায় দীর্ঘদিনের একটি অপেক্ষা ছিল, সেটি আজকে বলা যায় যে তার কিন্তু প্রতীক্ষার অবসান হলো। আজকে আমি এখন যেখানে রয়েছে কমলাপুর স্টেশনে, সেটি কিন্তু মূলত 9:45 দিকে এই স্টেশনেই কিন্তু জাহানাবাদ এক্সপ্রেস যেটি রয়েছে সেটি এখানে এসে থামার কথা রয়েছে এবং ঢাকা থেকে কিন্তু এটির উদ্বোধন করা হবে এবং এটি উদ্বোধন করবে রেলপথ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন ফজল কবির খান, তিনি কিন্তু এটিকে উদ্বোধন করবেন এবং এখান থেকেও একটি ট্রেন 10টার কিছুটা পর ছেড়ে যাওয়ার কথা রয়েছে। মূলত খুলনা ঢাকা খুলনা যেই রুটে চলবে সেই ট্রেনটিকে বলা হচ্ছে জাহানাবাদ এক্সপ্রেস এবং যেটি বেনাপোল ঢাকা বেনাপোল রুটে চলবে সেটিকে বলা হচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেস। মোটামুটি দুটি ট্রেনই এখন থেকে চলাচল শুরু করবে, যেমনটি বলছিলেন যে সোমবার ছাড়া সপ্তাহের বাকি 6 দিনই চলাচল করবে। মূলত এখানে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা সচিব এবং যিনি চীনের অ্যাম্বাসেডর রয়েছেন তারা এখানে উপস্থিত থাকবেন। মূলত ওই অঞ্চলের মানুষ যারা রয়েছেন তাদের দীর্ঘদিনের একটি প্রতীক্ষা ছিল এই রেলপথটি চালু হওয়ার কারণে। আপনি যেমনটি বলছিলেন যে সব মিলে পথ 212 কিলোমিটার কমবে এবং একই সঙ্গে কিন্তু 4 ঘন্টা দূরত্বও কমে যাবে, কারণ অন্য রুট দিয়ে যখন যাওয়া হতো ঈশ্বরদী হয়ে সেটি কিন্তু 9 থেকে 10 ঘন্টা সময় লাগতো, সেখানে মাত্র 4 ঘন্টার মতো সময় লাগবে। সেটি কিন্তু খুব স্বাভাবিকভাবেই বলা যায় যে এটি ওই অঞ্চলের মানুষ যারা রয়েছেন ঢাকার সঙ্গে যারা বিভিন্ন রকমের যোগাযোগ স্থাপন করে থাকেন তাদের জন্য একটি বলা যায় যে একটি সুখকর খবর। এখানে যারা এসছেন সে সকল যাত্রীরাও বলছেন বা এই অনুষ্ঠানে যারা এসছেন বা এই রুটে যারা চলাচল করবেন তারা কিন্তু বলছেন যে এই পথটি চালু হওয়ার কারণে এই রেলপথটি চালু হওয়ার কারণে তাদের কিন্তু ব্যাপক
যেই চলাচলের যে সুবিধা সেটি কিন্তু তৈরি হলো এবং তারা যেটা বলছেন যে নতুন একটি দিগন্তের কিন্তু আসলে উন্মোচন হলো। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর ব্যবহার থাকবে না বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। একই সঙ্গে অতীতে যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের শাস্তির মুখোমুখি করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। সোমবার রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। সুশাসনের জন্য নাগরিক আয়োজিত সংস্কার কমিশনের অগ্রাধিকার ভিত্তিক প্রতিবেদন পেশ, তারপর কি শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, 53-54 বছরেও দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত হয়নি, নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গেছে। এখন কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার করে আগাছাগুলো পরিচ্ছন্ন করা উচিত। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনে না ভোটের বিধান যুক্ত করার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে। নো ইভিএম, বরং ইভিএম যারা করেছে তাদের তদন্ত হওয়া উচিত। নির্বাচন কমিশন তারা যে অন্যায়গুলো করেছে এগুলোর তদন্ত হওয়া দরকার এবং তাদেরকেও শাস্তিটা আনা দরকার, যাতে কারণ শাস্তি করে অন্যায় করে কেউ যদি পার পেয়ে যায় তাহলে অন্যায় আরো উৎসাহিত হয়। আবার যেন স্বৈরাচার ফিরে না আসে এমন দাবি জানিয়েছেন বদিউল আলম মজুমদার। বলেন, এজন্যই সংস্কার দরকার। আর কোনোদিন নয় যে স্বৈরাচার এবং এই যে কর্তৃত্ববাদী প্রথা, কর্তৃত্ববাদী ব্যবস্থা, ফ্যাসিবাদ যেটাই বলতে চাই, আর যেন ফিরে না আসে। তো তার জন্যই কিন্তু কি দরকার, তার জন্যই সংস্কার দরকার। স্থানীয় সরকার আইন সমন্বিত করা গেলে একই তফসিলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন করা সম্ভব হবে বলে জানান স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান। যদি আইনটাকে আমরা একীভূত আইন করতে পারি, যদি সংসদীয় কাঠামোটা করা পরে, তাহলে একদিনে ইলেকশন করা যাবে। একদিনে মানি এক শিডিউলে, এটা হয়তো স্টেকার্ট হতে পারে, একটা বিশেষ অঞ্চল একদিনে হলো, আরেকটা অঞ্চল আরেকদিনে হলো, কিন্তু একটা শিডিউল দিয়ে হতে পারে। সংস্কার কমিশন চলতি মাস শেষে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। সবগুলো কমিশনের করণীয় নিয়ে এখানে একটু। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বছর শেষ হওয়ার পথে, অথচ এখনো মাধ্যমিকের বেশিরভাগ বই ছাপা শুরু হয়নি। এমনকি শেষ হয়নি অষ্টম এবং নবম শ্রেণীর বইয়ের দরপত্র প্রক্রিয়াও। এনসিটিবি বলছে, প্রাথমিকের সব বই নির্দিষ্ট সময়ে পেলেও মাধ্যমিকের বই জানুয়ারির মধ্যে পাবে শিক্ষার্থীরা। ছাত্র জনতার আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতনের পর নতুন শিক্ষাক্রম বাতিল করে দেয় সরকার। এরপর বইয়ের পাঠ্যসূচি পরিমার্জনের কাজ শুরু করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। চলতি বছর প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত 40 কোটি নতুন বই ছাপাচ্ছে সরকার। এনসিটিবির তথ্য অনুযায়ী প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত বই ছাপানো শেষ করে সারা দেশে পৌঁছানো হয়েছে, কিন্তু চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর বই ছাপানো এখনও শেষ হয়নি। এদিকে মাধ্যমিকের বেশিরভাগ বই ছাপানোর কাজ এখনও শুরু হয়নি। ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বই ছাপানো কিছুটা শুরু হলেও অষ্টম এবং নবম শ্রেণীর দরপত্রের চুক্তি শেষ হয়নি। তার উপর চাহিদা অনুযায়ী কাগজও পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের। যে মানের কাগজ এবার নেওয়া হচ্ছে, এটা উৎপাদন বা এই প্রক্রিয়ার সাথে মাত্র 5টা কাগজ মিল জড়িত আছে। ওনারা উৎপাদন করছে রেগুলার রেশনিং আকার দিকে। 5টা কাগজের উৎপাদিত কাগজ আমাদের সবার জন্য এনাফ না। শিক্ষা গবেষকরা বলছেন, এনসিটিবির কাজের গতি কম বলেই বই ছাপানোতে দেরি হচ্ছে। অর্থাৎ আমরা মনোযোগটা দেইনি, আমরা আগ্রহটা এখানে দেখাইনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সেটা হচ্ছে যে প্রায়োরিটির জায়গা তো আছেই, এর পাশাপাশি যাদেরকে দিলে, দায়িত্বটা দিলে এই কাজটা যথাযথভাবে হতো, দক্ষতার সাথে দৃঢ়তার সাথে কাজটা হতো। আমি মনে করি যোগ্য হাতে কাজটা পড়েনি। এনসিটিবি বলছে, বছরের প্রথম দিন প্রাথমিকের সব বই পাবে শিক্ষার্থীরা, আর মাধ্যমিকের শিক্ষার্থীদের 3টি বিষয়ের বই দেওয়ার চেষ্টা চলছে। 31শে ডিসেম্বরের মধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর বইগুলো আমরা শিক্ষার্থীদেরকে দেওয়ার উদ্যোগ নিয়েছি। আশা করি এটা জানুয়ারির 1 তারিখের মধ্যে শিক্ষার্থীরা পাবে। অন্যদিকে বাংলা, ইংরেজি, গণিতের 3টি বই ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত আমরা দেওয়ার ব্যবস্থা করেছি। এবার কেন্দ্রীয়ভাবে কোনো বই উৎসব হবে না, তবে স্কুলের শিক্ষকরা শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেবেন।
নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হঠাৎ আবারও দেশের ডলার বাজার অস্থির হয়ে পড়েছে, বিক্রি হচ্ছে বাড়তি দামে। এমন অবস্থায় সন্দেহভাজন 13টি ব্যাংকের ডলার বেচা কেনার তথ্য তলব করেছে কেন্দ্রীয় ব্যাংক। তালিকায় রাষ্ট্রীয় মালিকানার 2টি এবং বেসরকারি 11টি বাণিজ্যিক ব্যাংক রয়েছে। একই সঙ্গে বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল করতে মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংক গঠন করেছে বিশেষ অনুসন্ধান টিম। আসন্ন রমজানকে কেন্দ্র করে বেড়েছে পণ্য আমদানি, সেই সঙ্গে আগের বকেয়া এলসির বিল পরিশোধের চাপ বেড়েছে। ফলে চাহিদা বাড়ায় নির্ধারিত মূল্যের চেয়ে 7-8 টাকা বেশি দরে প্রবাসীদের থেকে ডলার কিনছে কোনো কোনো ব্যাংক, যার প্রভাব পড়েছে খোলা বাজারেও। মানি এক্সচেঞ্জগুলোতে ডলার বিক্রি হচ্ছে 127 টাকার বেশি দামে। বিভিন্ন অপরাধে 2 বছরের 400-র বেশি সদস্যকে শাস্তি দিয়েছে বরিশাল জেলা ও মহানগর পুলিশ। পরিবর্তিত প্রেক্ষাপটে সদস্যদের শৃঙ্খলাবোধ বাড়াতে আরও সতর্ক বাহিনীর কর্মকর্তারা। তারা বলছেন, এখন আর নিয়ম ভেঙে কারো পার পাওয়ার সুযোগ নেই। নৈতিক স্খলন, দুর্নীতি, মাদক, নির্যাতন সহ নানা অপরাধে জড়িত থাকায় গত 2 বছরে 412 জন পুলিশ সদস্যকে শাস্তি দিয়েছে বরিশাল জেলা ও মেট্রোপলিটন পুলিশ। দণ্ডপ্রাপ্তদের মধ্যে 173 জন মেট্রোপলিটন পুলিশের সদস্য এবং 239 জন জেলা পুলিশের সদস্য। পরিপন্থী বা ইনডিসেন্ট কোনো কাজ করার জন্য তাহলে আমাদের কর্তৃপক্ষ লঘুদণ্ড বা গুরুদণ্ডের মধ্যে শাস্তির আওতায় না। এক সদস্য পেলে সবার ভিতরেই থাকে যে আমি করলেও তো এ ধরনের ঘটনা ঘটবে, আমার উপর এই প্রভাব পড়বে, যার কারণে একজন থেকে সবাই সতর্ক হয়। কর্মকর্তারা বলছেন, অপরাধ করলে বিধিবিধান অনুযায়ী শাস্তি দেওয়া হচ্ছে। এতে নিশ্চিত হচ্ছে বাহিনীর সদস্যদের জবাবদিহি শৃঙ্খলা। প্রাথমিক ইনকোয়ারিতে যদি সেগুলো প্রমাণের কোনো সম্ভাবনা থাকে তাহলে বিভাগীয় মামলা হয়। বিভাগীয় মামলা যদি সে মিথ্যা প্রমাণিত হয় তাহলে তিনি খালাস পাবেন, আর যদি প্রমাণিত হয় তাহলে কোনো না কোনো গুরুদণ্ড তাকে পেতে হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, পুলিশ এখন নিয়ম ভেঙে পার পাওয়ার সুযোগ নেই। পরিবর্তিত প্রেক্ষাপটে পুলিশকে ঢেলে সাজাতে বিভাগীয় শাস্তির বিধান কার্যকর পদক্ষেপ। 2 বছরের মধ্যে যদি 2টা লঘুদণ্ড থাকে তারপরেও সে প্রমোশন পায় না। তো এখন যদি এটা মানে ওই ইফেক্টিভ না হতো তাহলে তো এতদিন পুলিশ ডিপার্টমেন্ট ধ্বংসই হয়ে যেত। বরিশালের শাস্তিপ্রাপ্ত পুলিশ সদস্যদের মধ্যে 193 জন সাব ইন্সপেক্টর, কনস্টেবল 101 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি IUTর বার্ষিক বনভোজনে গিয়ে চলন্ত বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 3 শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ীদের শাস্তি দাবি সহ 13 দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান তারা। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, বনভোজনের ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলার কারণেই মেধাবী 3 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দায়িত্বে অবহেলায় দায়ীদের শাস্তি সহ 13 দফা দাবিতে টানা 3য় সপ্তাহের মতো শিক্ষার্থীরা বিক্ষোভ অব্যাহত রেখেছেন। গত 13 নভেম্বর IUTর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রায় 460 জন শিক্ষার্থী নিয়ে মায়া ইকো রিসোর্টে যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যাওয়ার পথে বাসগুলো আঞ্চলিক সড়ক দিয়ে উদয়খালী বাজারে পৌঁছালে একটি বাসের সঙ্গে পল্লী বিদ্যুতের তারের স্পর্শ হয়ে 3 শিক্ষার্থী মারা যান। বড়দিন উদযাপনে প্রস্তুত দেশের খ্রিস্টান ধর্মাবলম্বীরা। এরই মধ্যে গির্জা, ঘরবাড়ি, পাড়া মহল্লা সাজানো হয়েছে বর্ণিল সাজে। উৎসব নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বরিশাল নগরীর 14টি কলোনির 6টি গির্জায় বড়দিনের অনুষ্ঠান পালিত হবে। কদিন আগে থেকেই খ্রিস্টান পল্লীতে বিরাজ করছে সাজ রব। শেষ মুহূর্তে চলছে আলোকসজ্জা, আলপনা সহ নানা কারুকাজ। ক্যাথলিক চার্চ, ব্যাপটিস্ট, চার্চ অফ বাংলাদেশ, অক্সফোর্ড, ফেলোশিপ চার্চ, প্রত্যেকটা চার্চই তার নিজস্ব আঙ্গিকে তারা বিভিন্নভাবে আয়োজন করেছেন। বর্ণিলভাবে সাজানো হয়েছে উত্তরাঞ্চলের বিলাসবহুল হোটেল মমইনকে। রাজশাহীতে সবগুলো গির্জাতে সাজসজ্জা, প্রতীকী গোশালা বসানো হয়েছে। শুভ বড়দিনের তাৎপর্য হচ্ছে আমাদের নিজেকে বড় করা, অন্যকে বড় করা, মন, আত্মায় এবং অন্তরে যেন আমরা সবাই বড় মানুষ হতে পারি এবং সেই বড় মানুষের অন্তরে যেন সবাইকে স্থান দিতে পারি। বড়দিন উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে গির্জা, ঘরবাড়ি, ক্লাবকে সাজানো হয়েছে বর্ণিল করে। খুলনার 161টি গির্জায় উৎসব উদযাপনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। লাইটিং সব প্রস্তুতি আছে, লাইটিং, আলপনা যা কিছু সব প্রস্তুতি আছে। আমাকে কালকে বড়দিন করব। আমাদের বড়দিনের প্রস্তুতি মোটামুটি অনেক ভালো, এখন আমাদের কাজ অনেকটা কমপ্লিট।
পাবনায় গির্জাসহ ঘরবাড়িতে আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি সাজাতে ব্যস্ত সময় পার করছেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। মেহেরপুরে উৎসব নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। গির্জায় যে কমিটি রয়েছে তাদের সাথে মিটিং করেছি, তাদের স্বেচ্ছাসেবক থাকবে ওখানে। আপনার প্রত্যেকটা গির্জাতে আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি কমিটির সাথে কথা বলে, এবং আমাদের নিয়মিত টহল পার্টি থাকবে। এছাড়া মাগুরা, গাজীপুর, মৌলভীবাজারে বড়দিন ঘিরে ক্রিসমাস ট্রি, জিঞ্জার ব্রেড হাউস সহ রঙিন কাগজ, জরি ও ফুল দিয়ে সাজানো হয়েছে গির্জাগুলো। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে বরিশাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আলামিন। আলামিন, বরিশালের গির্জাগুলোতে বড়দিন উদযাপনের প্রস্তুতি কেমন দেখছেন? বড়দিন উদযাপনের প্রস্তুতি একেবারেই কিন্তু শেষ। সাজ রব বিরাজ করছে, আপনি দেখতে পাচ্ছেন। আমি যদি একটু দেখারও চেষ্টা করি, বরিশালে আসলে যে গির্জাগুলো রয়েছে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং প্রত্যেকটি গির্জাকে কিন্তু আসলে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। ফিতা, জরি বিভিন্নভাবে কিন্তু সাজানো হয়েছে। সবচেয়ে বেশি দৃষ্টি কাটছে কিন্তু সন্ধ্যার পরে যে যখন আলোকসজ্জাটা দেখা যায় তখন কিন্তু আসলে বোঝা যায় যে আসলে কত সুন্দরভাবে এই বড়দিন উপলক্ষে সাজানো হয়েছে। এবং বরিশালের যে গির্জাগুলো রয়েছে প্রত্যেকটি গির্জায় আমরা একই চিত্র দেখেছি যে প্রত্যেকটি গির্জাকে কিন্তু নতুন রূপে সাজানো হয়েছে, আলপনা করা হয়েছে। আমরা গতকাল যখন এখানে এসেছিলাম তখনও দেখেছি যে আসলে আলপনা করা হচ্ছে। যারা রয়েছেন এখানকার যারা ভক্তবৃন্দ রয়েছেন তারা এসেছিলেন, তারা এখানে এসে কিন্তু এই আলপনাগুলো করেছেন, দিনব্যাপী কিন্তু তারা আলপনা করেছেন। এর পাশাপাশি ভিতরেও বেশ সাজসজ্জা করা হয়েছে এবং যেখানে প্রার্থনা করা হবে সেই প্রার্থনার যে জায়গাটি সেটিকেও কিন্তু আসলে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে এবং সেই জায়গাগুলোকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। বাসাবাড়িতেও কিন্তু এক প্রকার উৎসবের আমেজ চলছে। আমরা দেখেছি যে প্রত্যেকটি খ্রিস্টান যে পল্লীগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে বরিশালে প্রায় 14টি খ্রিস্টান পল্লী কলোনি রয়েছে। সেই কলোনিগুলোতে প্রায় 5000-এরও বেশি ভক্ত থাকেন এবং সেখানে কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। রয়েছে বিভিন্ন আনন্দ যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু আসলে পল্লী কলোনিগুলোতেও কিন্তু আসলে বেশ জমজমাট হয়ে উঠেছে এবং আজ রাত 9টায় কিন্তু এখানে ভক্তরা আসবেন। 9টার আগেই ভক্তরা আসবেন। সন্ধ্যার পর থেকে এখানে ভক্তদের জড়ো হবেন। এই যে গির্জাগুলো রয়েছে প্রত্যেকটি গির্জায় ভক্তরা জড়ো হবেন এবং সেখান থেকে কিন্তু তারা আসলে যে রাত 9টায় যে আনুষ্ঠানিক যে প্রার্থনা রয়েছে সেই প্রার্থনায় তারা অংশ নেবেন। এর পাশাপাশি পরদিন অর্থাৎ মঙ্গলবার যেদিন বড়দিনের দিন সকাল 9টায় কিন্তু এখানে প্রার্থনার আয়োজন করা হয়েছে। সেখানেও কিন্তু ভক্তরা আসবেন এবং তারা তাদের যে প্রার্থনাগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে এই গির্জার মাধ্যমে তারা আসবেন এবং করবেন। এরপরে কিন্তু আসলে তারা বাসাবাড়িতে তাদের যে আয়োজনগুলো রয়েছে সেই আয়োজনগুলো কিন্তু তারা পালন করবেন। আমরা যখন এখানে যারা আয়োজক রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে আসলে এই আয়োজনকে ঘিরে কিন্তু তারা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। বরিশালের যে পুলিশ প্রশাসন রয়েছে তাদের সাথেও তাদের বেশ কয়েকবার মিটিং হয়েছে এবং তারা কিন্তু সেই মিটিংগুলো করেছেন এবং সব ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু তাদেরকে আশ্বস্ত করা হয়েছে, তাদেরকে বলা হয়েছে যে বিষয়গুলো হচ্ছে যে এখানে যারা আসবেন তাদের যে নিরাপত্তা সেক্ষেত্রে কিন্তু যে গির্জার যারা রয়েছেন তারা কিন্তু আসলে এখানে সব ধরনের প্রস্তুতির যে বিষয়গুলো সেগুলোকে মাথায় রেখে এখানে কিন্তু ভলান্টিয়ার থাকবেন, তারা কিন্তু আসলে বিষয়গুলো দেখভাল করবেন যাতে কারো কোনো সমস্যা না হয়, সেই বিষয়গুলো কিন্তু মাথায় রাখা হয়েছে। এর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে প্রার্থনা কীর্তন যেগুলো হয় সেগুলো কিন্তু আসলে নির্দিষ্টভাবে করা হবে। খুব বেশ কিছু আমরা জায়গায় ঘুরেছি, যে গির্জাগুলোতে ঘুরেছি সেখানে আমরা দেখেছি যে খুব সুন্দরভাবে নতুনত্ব তুলে ধরা হয়েছে, আলোকসজ্জা করা হয়েছে। সবকিছু মিলিয়ে আসলে এক প্রকার কিন্তু সাজ রব বিরাজ করছে বরিশাল এবং সব প্রস্তুতি কিন্তু তারা ইতিমধ্যে সম্পন্ন করেছেন, যার ফলে কিন্তু এখন সেই বাড়তি কোনো কাজ নেই, এখন শুধু আনুষ্ঠানিকতার পালা এবং রাত 9টায় কিন্তু সেই আনুষ্ঠানিকতা শুরু হবে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। বড়দিন উদযাপনের প্রস্তুতি আয়োজন নিয়ে বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন। বহুজাতিক কোম্পানির আন্তর্জাতিক লেনদেনে অডিট শুরু হলেও স্থানীয় শিল্প গ্রুপের প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে আরও সময় নেবে এনবিআর। যদিও বিশেষজ্ঞরা বলছেন আন্তঃলেনদেনের মাধ্যমে কর ফাঁকি দিতে পারে এমন প্রতিষ্ঠানগুলো। তাদের মতে কর বৈষম্যের কারণে অসম প্রতিযোগিতায় বাজারে পিছিয়ে পড়তে পারে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। দেশের কোনো কোনো শিল্প গ্রুপের অধীনে কয়েক ডজন ব্যবসা প্রতিষ্ঠান আছে। দেখা যায়
একই গ্রুপের একটি প্রতিষ্ঠান বিস্কুট বা রুটি উৎপাদন করে তাদেরই আরেকটি আটা ময়দা সরবরাহ করে। এর মধ্যে অর্থনৈতিক অঞ্চলে থাকা প্রতিষ্ঠানটি নিজেদের অন্য প্রতিষ্ঠানের চেয়ে বেশি কর সুবিধা পায়। এক্ষেত্রে কর ছাড় পাওয়া ইউনিটটিতে বাড়তি মুনাফা এবং অন্যটিতে কম আয় দেখানোর প্রবণতা থাকতে পারে। বিশেষজ্ঞদের মতে কর ফাঁকির কৌশল হিসেবে আন্তঃপ্রতিষ্ঠান লেনদেনে পণ্য বা সেবার দাম কম বেশি দেখাতে পারে। ধরুন একটা লোকাল গ্রুপের একটা প্রতিষ্ঠান আছে যেখানে হয়তো সেটা হয় ইকোনমিক জোনে বা হয়তো একটা রিডিউস রেট ট্যাক্স পেয়ার একটা হয়তো কোনো একটা জায়গায় কাজ করে, তখন তাদের মধ্যেও এই প্রবণতা থাকতে পারে যে যে জায়গায় আপনার কম ট্যাক্স দিতে হয় সেখানে প্রফিটটা বাড়াতে হবে, কারণ ওখানে ট্যাক্স নাই বা ট্যাক্স দিলেও সেটা কম। আবার অন্য জোনে যেগুলো ট্যাক্স এক্সাম্পশন নাই সেখানে প্রফিটটা কমাতে হবে। সো তার মানে কি খরচগুলোকে আমি ইরেশনালি চার্জ করার মাধ্যমে কোনো জায়গায় ট্যাক্স বেশি দিব, কোনো জায়গায় কি কম দেওয়ার প্রবণতা থাকবে। স্থানীয় শিল্পে আন্তঃপ্রতিষ্ঠান লেনদেনে বিশেষ নিরীক্ষা জরুরি। এজন্য রাজস্ব বিভাগে আলাদা ইউনিট গঠন, দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ও বাজেট বরাদ্দের তাগিদ সাবেক এই এনবিআর সদস্যের। একটা প্রতিষ্ঠান অ্যাসোসিয়েট এন্টারপ্রাইজের মাধ্যমে কর ফাঁকি দিবে এবং বৈষম্যমূলক একটি চলবে, মানে কর প্রশাসন চলবে, আরেকটি প্রতিষ্ঠান ইন্ডিপেন্ডেন্ট ব্যবসা করছে, তাদের কর হার যদি বেড়ে যায় সেটা আসলে অসমতা তৈরি করবে এবং অসম প্রতিযোগিতার সৃষ্টি করবে। এবং এই ক্ষেত্রে আমরা রাজস্ব বঞ্চিত হবে। সমতা নিশ্চিত করতে চাই, একটা সাম্য নিশ্চিত করতে চাই, তাহলে আমার ট্রান্সফার প্রাইসিং সিস্টেমটাকে শক্তিশালী করা দরকার। এছাড়া পর্যবেক্ষকরা বলছেন ট্রান্সফার প্রাইসিং অডিট হয়রানি মুক্ত রাখায় গুরুত্ব দিতে হবে কর প্রশাসনকে। এজন্য আন্তর্জাতিক মান অনুযায়ী নীতিমালা তৈরি ও বাস্তবায়ন জরুরি। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তিতে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে এক ভাষণে এই কথা জানান তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি নেতানিয়াহু। এদিকে যুদ্ধবিরতির আলোচনা 90% সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন চুক্তির সাথে সংশ্লিষ্ট এক ফিলিস্তিনি কর্মকর্তা। তবে ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে কতজন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। এদিকে প্রথমবার হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার বিষয়টি স্বীকার করেছে ইসরায়েল। সোমবার ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সতর্ক করে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, হানিয়া, সিনওয়ার এবং নাসরাল্লাহর সাথে যা করা হয়েছে হোদেইদা এবং সানায় একই আচরণ করা হবে। গাজা জুড়ে ইসরায়েলি হামলায় একদিনে আরও 58 ফিলিস্তিনি নিহত হয়েছে। ראש הממשלה בבקשה. אני מבקש למחוא מחיאות כפיים. গাজার খান ইউনুসে ধ্বংসস্তূপের মাঝেই চাষ হচ্ছে শাকসবজির। জীবন বাঁচাতে অনেকেই আশ্রয় শিবিরের ধ্বংসস্তূপ পরিষ্কার করে উৎপাদন করছেন বিভিন্ন ফসল। উপত্যকাটিতে বাস্তুচ্যুতের সংখ্যা 19 লাখের বেশি, যা মোট জনসংখ্যার প্রায় 90%। পর্যাপ্ত খাদ্য সরবরাহ না থাকায় আশ্রয় কেন্দ্রেই ফসলের চাষ করছেন বাস্তুচ্যুতরা। এই দৃশ্য গাজার খান ইউনিসের। চারদিকে ইসরায়েলি তাণ্ডবে ধ্বংস হওয়া ভবনগুলোর কংক্রিটের স্তূপ, আর তার মাঝেই চাষ হচ্ছে পেঁয়াজ, রসুন, মূলা, লেটুস, পার্সলে সহ বিভিন্ন রকমের শাকসবজি। অঞ্চলটির বাস্তুচ্যুতরা আশ্রয় কেন্দ্রের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসস্তূপ পরিষ্কার করে ফসল ফলানোর উপযোগী জমি তৈরি করেছে। ক্ষুধা নিবারণে সেখানেই করা হচ্ছে সবজির চাষ। 65 বছর বয়সী আয়েশা আল দাহলিস আশ্রয় শিবিরের তাঁবুর পাশেই শাকসবজির চাষ করছেন। ক্ষুধার যন্ত্রণা অনেক ভয়ানক। আমরা দীর্ঘদিন টিনজাত খাবার খেয়ে বেঁচেছিলাম, কিন্তু শিশুরা সেগুলো আর খেতে পারছিল না। তাই ছেলের সাহায্যে ধ্বংসস্তূপ পরিষ্কার করে বিভিন্ন সবজির বীজ ছিটিয়েছিলাম, যা এখন বড় হয়েছে। চাষ করার মতো পর্যাপ্ত সরঞ্জাম নেই তাদের। হাতের কাছে যা আছে তা দিয়েই চাষ করতে হচ্ছে অবরুদ্ধ উপত্যকাটির বাসিন্দাদের। তবু ফসলের পরিচর্যায় আন্তরিকতার কমতি রাখছেন না তারা। নিয়মিত জমিতে পানি দিয়ে জীবন্ত রাখার চেষ্টা করছেন গাছগুলোকে। সব জিনিসের চড়া দাম, সাহায্যের আশা ছেড়ে দিয়েছি। নিজেদের খাবার নিজেরাই জোগাড় করছি। শিশুরা রুটি দিয়ে পার্সলে পাতার স্যুপ খেতে চায়, আজকে সেগুলোই বানাবো। সবই ঈশ্বরের ইচ্ছা, কিছু করার নেই, বাঁচতে হবে। আয়েশা আল দাহলিস এক ছেলে ও 6 নাতি নাতনি নিয়ে তাঁবুতে বাস করছেন।
কঠিন এমন পরিস্থিতি মোকাবিলা করা কষ্টের হলেও সৃষ্টিকর্তাকে সবকিছুর জন্য কৃতজ্ঞতা জানাতে চান তিনি। খুব শিগগিরই যেন যুদ্ধবিরতির মাধ্যমে সবকিছু ঠিক হয়ে যায় অঞ্চলটিতে, এমনটিই প্রার্থনা করেন আয়েশা। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 40 জনের মধ্যে 37 জনের শাস্তি কমিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। মৃত্যুদণ্ডের পরিবর্তে তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের আগ মুহূর্তে এই সিদ্ধান্ত নিলেন বাইডেন। মৃত্যুদণ্ড বিরোধীদের চাপের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এক বিবৃতিতে বাইডেন বলেছেন, সন্ত্রাসবাদ ও ঘৃণাজনিত গণহত্যার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না, ফলে বাকি 3 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। বাইডেন দায়িত্ব গ্রহণের পর তার বিচার বিভাগ ফেডারেল মৃত্যুদণ্ড কার্যকরে নিষেধাজ্ঞা জারি করে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প এবারে নির্বাচনী প্রচারণায় মৃত্যুদণ্ড বাড়ানোর পক্ষে কথা বলেন। তিনি অভিবাসীদের অপরাধ, মাদক ও মানব পাচারকারীদের মৃত্যুদণ্ড কার্যকরের হুমকি দিয়েছেন। প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল আর নেই। সোমবার ভারতীয় সময় সন্ধ্যা 6:30টায় মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল 90 বছর। শ্যাম বেনেগালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে পিয়া বেনেগাল। শীত আসলে দেশ জুড়ে বেড়ে যায় টাঙ্গাইলের তৈরি শাল চাদরের চাহিদা। শাল চাদর তৈরিতে এই সময় ব্যস্ত সময় পার করেন এই শিল্পের সাথে জড়িত মালিক শ্রমিকরা। তবে উদ্বেগ বাড়ছে সুতার মূল্য বৃদ্ধি নিয়ে। অন্যদিকে পুঁজি স্বল্পতায় ভুগছেন এই পেশার সাথে জড়িতরা। তাই সরকারি সহায়তার দাবি করছেন ব্যবসায়ীরা। টাঙ্গাইলের সদর, বাসাইল ও দেলদুয়ারে তৈরি হচ্ছে বাহারি রঙের চাদর। রঙিন সুতোয় তৈরি আকর্ষণীয় ডিজাইনের এসব চাদর মন জয় করেছে নানা বয়সী মানুষের। চাহিদা বেশি থাকায় দম ফেলার সময় নেই কারিগরদের। পুরুষের পাশাপাশি নারী শ্রমিকরা চাদর তৈরি করে পরিবারের জন্য বাড়তি আয় করছেন। এতে তাদের সংসারে এসেছে সচ্ছলতা। তবে নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী বাজারে মজুরি বাড়ানোর দাবি জানিয়েছেন শ্রমিকরা। কাজে আইছে আমার মনে করেন 70 ঘুরাইছে, দুজন বাচ্চা লেখাপড়া করাইছি, মেয়ে বিয়ে দিয়ে দিছি। সারাদিন কাজ করে 400-300 এর কাজ হয়, মজুরি বাড়ায় না। জিনিসপাতির দাম বাড়া, আমার দাম বাড়ে না। বছরে বোনাস দেয় 1000 টাকা। তাঁত মালিকেরা জানান, গত কয়েক বছর চাদরের বাজার বেশ মন্দা গেলেও এ বছর বিক্রি কিছুটা বাড়তি। তবে সুতা ও অন্যান্য উপকরণের মূল্য বৃদ্ধি পাওয়ায় কাঙ্ক্ষিত লাভ হচ্ছে না তাদের। আমাদের স্টকে থাকে মূলত 8-9 মাস চাদর স্টকে থাকে, এরপরে 2 মাস বিক্রি হয় শীতের সিজনে মূলত। আমাদের মূল প্রবলেমটা হচ্ছে কাপড় প্রোডাকশন দিতে গিয়ে আমাদের ক্যাশ ক্যাপিটালের ঘাটতি। ঋণ পাওয়ার সুবিধা সহ এই শিল্পকে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন প্রশাসনের কর্মকর্তারা। শাল তৈরির সঙ্গে যে সকল কারিগররা জড়িত আছে তাদের মূলধনের সংকটের কারণে কাজ করতে সমস্যা হচ্ছে। তা আমরা চেষ্টা করছি জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের মূলধনের সমস্যা দূর করার জন্য। আমরা ইতিমধ্যেই এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছি। বর্তমানে জেলায় প্রায়। আর এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাই।